ভ্যান্ডারওয়ালস মানে কি? ভ্যান্ডারওয়ালস মানে হচ্ছে একদম দুর্বল আকর্ষণ বল। ঠিক আছে, এখানে অ্যান্সার কি হবে তাহলে? কার্বন ডাইঅক্সাইড। খেয়াল রাখবা, নিচে দিয়ে অ্যান্সার ব্রিফ করা আছে, দেখো সমযোজী যৌগসমূহে ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বলের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে। সমযোজী অণুর মধ্যে যেমন কি কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, অক্সিজেন, এই তিনটা ভালো করে খেয়াল রাখবা। ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল নেই বললেই চলে। কোন যৌগে ভ্যান্ডারওয়ালস শক্তি সবচেয়ে কম? তাহলে কি হবে অ্যান্সার? কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, আর এখানে মনে রাখবা আরেকটা কথা, সমযোজী যৌগ গঠিত হয় কিভাবে? অধাতু প্লাস অধাতু মিলে গঠিত হয়। ঠিক আছে, সমযোজী যৌগ অধাতু প্লাস অধাতু মিলে গঠিত হয়। ধাতু প্লাস ধাতু মিলে গঠিত হয় কি? ধাতু প্লাস অধাতু মিলে গঠিত হয় আয়নিক যৌগ। কোন গ্যাসটির ব্যাপনের হার সবচেয়ে বেশি? দেখো, ব্যাপনের হার মূলত কিসের উপর নির্ভর করে? আণবিক ভরের উপর নির্ভরশীল। ঠিক আছে, যে গ্যাসের আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি হবে। এটাকে তোমরা এভাবে মনে রাখতে পারো, চিকন মানুষ কি জোরে দৌড়াবে, আর মোটা মানুষ কি আস্তে দৌড়াবে। তাহলে যার ভর বেশি তার আণবিক ভর কি হবে? ব্যাপনের হার কি হবে? কম হবে। আর যার ভর কম তার ব্যাপনের হার বেশি হবে। এখন দেখো ইথিলিন, ঠিক আছে, সংকেতটা দেখবা। ইথিলিনের ভর সংখ্যা হচ্ছে 28, অ্যামোনিয়ার হচ্ছে 17, নাইট্রোজেনেরও 28, আর ফ্লোরিনের হচ্ছে 38। তো এখানে অ্যামোনিয়ার হচ্ছে সবচেয়ে কম, এই কারণে অ্যামোনিয়ার ব্যাপনের হার বেশি। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে বি। নিচের কোন গ্যাসের ব্যাপনের হার সবচেয়ে কম? তাহলে কোন গ্যাসের ব্যাপনের হার এখানে সবচেয়ে কম হবে? সালফার ডাইঅক্সাইডের। কেন? দেখো এখানে অ্যামোনিয়ার জন্য হচ্ছে 17, কার্বন মনোক্সাইডের জন্য হচ্ছে 44, ইথেনের জন্য কি? ইথেনের জন্য হচ্ছে কি 28, এবং সালফার ডাইঅক্সাইডের জন্য হচ্ছে কি 64। ঠিক আছে, তাহলে কি যার কি ভর বেশি তার ব্যাপনের হার কম হবে। ঠিক আছে, এখানে সালফার ডাইঅক্সাইড আণবিক ভর বেশি হয়, ব্যাপনের হার সবচেয়ে কম। মাস্ট একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, একদম মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক কত? বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক হচ্ছে গিয়ে কত? 115 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক কত? 115 ডিগ্রি সেলসিয়াস। দেখো, সালফার সাধারণত হালকা হলুদ রঙের ভঙ্গুর কঠিন পদার্থ, এক বায়ুমণ্ডলীয় বা 1 atm অ্যাটমসফেরিক প্রেসার, ঠিক আছে, চাপে বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক 115 ডিগ্রি সেলসিয়াস। মুক্ত অবস্থায় প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় বলে একে খনি হতে সরাসরি আহরণ করা হয়। সঠিক উত্তর হচ্ছে ক। তারপরটা দেখো, কোনটিকে তাপ দিলে কঠিন থেকে সরাসরি কি বাষ্পে পরিণত হয়? ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে C10H16O। ঠিক আছে, নিচে দিয়ে দেওয়া আছে, দেখো পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরল পরিণত না হয়ে কিছু কিছু পদার্থ সরাসরি কি বাষ্পে পরিণত হয়। ঠিক আছে, কঠিন থেকে ডাইরেক্ট কই চলে যাবে? বাষ্পে চলে যাবে। তখন সেটাকে আমরা বলি কি ঊর্ধ্বপাতিত পদার্থ, তরল স্টেটে থাকে না। বুঝতে পারছো? তো কঠিন থেকে কি ডাইরেক্ট গ্যাসিয়াস স্টেটে চলে যায়। ঊর্ধ্বপাতিত পদার্থগুলোর নাম মনে রাখবে, যে নিশাদল, অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে, কর্পূর C10H16, ভালো করে খেয়াল রাখবে, নেপথালিন C10H8, কঠিন হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইত্যাদি। তারপরটা দেখো, উক্ত লেখটি নিচের কোন যৌগটি তাপীয় বক্ররেখা? এটা কি হবে অ্যান্সার? অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড। কেন হচ্ছে দেখো, চিত্রে কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থ পরিণত হয়েছে, কাজেই এটা কি পদার্থ ভাইয়া? একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। অ্যামোনিয়াম ক্লোরাইড একটি কি ঊর্ধ্বপাতিত পদার্থ। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট, তারপরে C2H2 বেনজিন, ম্যাগনেসিয়াম নাইট্রেট ঊর্ধ্বপাতিত পদার্থ নয়, ভালো করে খেয়াল রাখবা। নিচের কোন যৌগটি ঊর্ধ্বপাতিত হয় না? এটা কি মনে রাখবে? এটা হচ্ছে তুতে। দেখো, যেসব কঠিন পদার্থগুলোকে তাপ প্রদান করলে সেগুলো তরল পরিণত না হয় সরাসরি বাষ্প পরিণত, সেগুলোই কি ঊর্ধ্বপাতিত পদার্থ। যেমন কি নিশাদল, কর্পূর, ন্যাপথালিন, কঠিন কার্বন ডাইঅক্সাইড, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভৃতি পদার্থের সঙ্গে তাহলে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়। কিন্তু
এসবকে ঊর্ধ্বপানিতে উদয় বলে তুঁতে। ভালো করে খেয়াল রাখো, কপার সালফেট কয় অণু পানি ভাইয়া? 5 অণু পানি। ঠিক আছে, কপার সালফেটে কয় অণু পানি থেকে? 5 অণু পানি। ঊর্ধ্বপাতিত পদার্থ নয়, এই কারণে আনসার কি তুঁতে। নিচের কোনটির নিঃসরণের হার বেশি হবে? এটার অ্যান্সার কি হবে? মিথেন। নিঃসরণের হার বেশি কীভাবে? ব্যাপন এবং নিঃসরণের হার আণবিক ভরের উপর নির্ভরশীল। যে গ্যাসের কী হবে? আণবিক ভর যত কম তার নিঃসরণের হার তত বেশি। তাহলে এখানে দেখো মিথেনের ক্ষেত্রে কি আণবিক ভর সংখ্যা কত? 16। ঠিক আছে, উপরের গাড়িগুলোর মধ্যে কি মিথেনের আণবিক ভর সবচেয়ে কম, তাই মিথেনের নিঃসরণের হার বেশি। ব্যাপনের আর নিঃসরণ সেম কনসেপ্টই মনে রাখবা। ঠিক আছে, গলনাঙ্ক নির্ণয়ের মাধ্যমে কোন পদার্থের বিশুদ্ধতা জানা যায়? কাজ জানা যায়? সালফারের। গলনাঙ্ক নির্ণয়ের মাধ্যমে কঠিন পদার্থের বিশুদ্ধতা নির্ণয় করা যায়। প্রত্যেক বিশুদ্ধ কঠিন পদার্থের নির্দিষ্ট কি থাকে? গলনাঙ্ক থাকে। সালফারের গলনাঙ্ক আমরা কত জানি? 115°C। ঠিক আছে, প্রিভিয়াস ইয়েতে আমরা দেখছিলাম। অর্থাৎ প্রত্যেক বিশুদ্ধ কঠিন পদার্থ একটি নির্দিষ্ট তাপমাত্রায় গলে থাকে। যদি কোনো কঠিন পদার্থ তার গলনাঙ্ক ছাড়া অন্য কোনো তাপমাত্রায় গলে যায় তবে কঠিন পদার্থটি কি নয়? বিশুদ্ধ নয়। গলনাঙ্ক নির্ণয়ের মাধ্যমে ইউরিয়া, সালফার ইত্যাদির বিশুদ্ধতা জানা যায়। ভালো করে খেয়াল রাখবে। স্বাভাবিক তাপমাত্রায় কোনটি ভৌত অবস্থা কঠিন? এটা কি কোনটি ভৌত অবস্থা কঠিন? আয়োডিন। ঠিক আছে, মিথেনের কি হবে? এটা মিথেনের আন্তঃআণবিক আকর্ষণ বল দুর্বল। ব্যাপনের হার অ্যামোনিয়ার চেয়ে বেশি। ব্যাপনের হার সময় অক্সিজেনের চেয়ে কম। নিচের কোনটি সঠিক? এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডি নাম্বার সবগুলি। কেন? দেখো স্বাভাবিক তাপমাত্রায় মিথেন গ্যাস কি গ্যাসীয় অবস্থায় থাকে, তাই না? গ্যাসীয় বা বায়বীয় পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বল কি থাকে? কম থাকে। মিথেনের আন্তঃআণবিক আকর্ষণ বল দুর্বল, 1 নাম্বার সঠিক। 2 নাম্বারটার দিকে তাকো, আণবিক ভর দিয়ে বলছে। তাহলে কি যার আণবিক ভর যত কম তার ব্যাপনের হার তত বেশি। তাহলে মিথেনের আণবিক ভর কম, এটার বেশি হবে ব্যাপনের হার। মিথেনের আণবিক ভর অ্যামোনিয়ার থেকে কম, তাই মিথেনের ব্যাপনের অ্যামোনিয়ার থেকে বেশি। ঠিক আছে, তাহলে কি হবে? 2 নাম্বারও সঠিক। আর 3 নাম্বার কি ব্যাপনের হার চেয়ে কম। তারপরটার দিকে তাকাও, ব্যাপনের হার নির্ভর করে কিসের উপর? ব্যাপনের হার নির্ভর করে মাধ্যমের প্রকৃতি, আণবিক ভরের উপর, তাপমাত্রার উপর। তিনটাই কারেক্ট। ঠিক আছে, এখানে ব্যাখ্যাটা দেয়া আছে, দেখো ব্যাপনের হার মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, 1 নাম্বার সঠিক। ব্যাপনের হার আণবিক ভরের উপর নির্ভরশীল। তাপ প্রয়োগ করলে পদার্থের ব্যাপনের হার কি পায়? বৃদ্ধি পায়। ঠিক আছে, তাপমাত্রার উপরও নির্ভরশীল, মানে তাপ প্রয়োগ যদি করো তাহলে ব্যাপনের হার কি হবে ভাইয়া? বৃদ্ধি পাবে। ব্যাপনের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক? এটা অ্যান্সার হচ্ছে কি কত? অ্যামোনিয়া। ঠিক আছে, কোন ক্রমটি সঠিক? অ্যামোনিয়া, তারপরে কত? তারপরে হচ্ছে হাইড্রোজেন সালফাইড, তারপরে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এগুলা আণবিক ভর দিয়ে দেখবা, আণবিক ভর দিয়ে ব্যাখ্যা করবা। তারপর দেখো কি বলছে, ইউরিয়া সারের গলনাঙ্ক কত? ইউরিয়া সারের গলনাঙ্ক মনে রাখবো 133°C। চলো নেক্সট, কোন পদার্থে তাপ দিলে সরাসরি কিসে পরিণত হয়? বাষ্পে পরিণত হয়। কি একটু আগে শিখে আসলাম আমরা, আয়োডিন। ঠিক আছে, আয়োডিনকে তাপ দিলে কি সরাসরি কি বাষ্পে পরিণত হয়? একটা পারলে সবগুলোই পারবা, মুখস্থ করে ফেলবা যে আমাদের ব্যাখ্যায় দেয়া আছে। উপরের চিত্রে কোন যৌগগুলোর ক্ষেত্রে প্রযোজ্য? কোন যৌগের ক্ষেত্রে প্রযোজ্য হবে? তাপ প্রদান করার হলে গিয়ে যে বুঝছো কঠিন পদার্থ কই গেছে কা ভাইয়া? সরাসরি বাষ্পে পরিণত হয়েছে। এই যে সাবাস বলতে পারছে, অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল রাখবা, এটা আসেই পরীক্ষায়, দেখতেছই তো। তাপ প্রয়োগে কোন পদার্থ ব্যতিক্রম ধর্ম প্রদর্শন করে? কোন পদার্থটি ভাইয়া? এই যে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড। আবার একই অ্যান্সার। আমাদের শরীরে কত ধরনের মৌল আছে? আমাদের শরীরে 26 ধরনের মৌল আছে। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কি? পরমাণু। অ্যান্টিমনি মৌলের সংকেত কোনটা হবে? Sb। ঠিক আছে, খেয়াল রাখো, Sb। টাংস্টানের মৌলিক প্রতীক কোনটি হবে? W। পটাশিয়ামের ল্যাটিন নাম কি হবে? পটাশিয়ামের ল্যাটিন নাম হবে ক্যালিয়াম।
অ্যালুমিনিয়াম 3+ আয়নে কতটি প্রোটন আছে ভাইয়া? অ্যালুমিনিয়াম 3+-এ 13টি প্রোটন আছে, ঠিক আছে। এই যে 3+ যা আছে, 3+-এর জন্য কিন্তু ইলেকট্রন